বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। আসলে আজকের ভিডিওটা নিয়ে আমি কি বলবো, আমি আসলে মানে খুঁজে পাচ্ছি না, সত্যি কথা বলতে। কারণ অন্যান্য দিনের ভিডিও টপিকগুলো আর আজকের ভিডিও টপিকগুলোর মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে, সত্যি কথা বলতে। আমি কখনোই আমার ভিডিওর জন্য স্ক্রিপ্ট রেডি করি না, কোনো ভিডিওর জন্যই না, কিন্তু সেগুলোর অ্যাটলিস্ট একটা থিম থাকে যে আমি কিসের পরে কি বলবো, সেটা অ্যাটলিস্ট আমার মাথায় থাকে। কিন্তু আজকের বিষয়টা নিয়ে আমি কি বলবো, আসলে আসলে আমি কিছু জানি না। আজকে আমি মূলত শরীফ ওসমান হাদি ভাই, গতকাল রাত্রে যিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ইন্তেকাল করেন, আমরা আসলে আজকে ওভারঅল এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, একটু আলাপ আলোচনা করব। তো বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের ইতিহাসে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে শুধু শরীফ ওসমান হাদি না, শরীফ ওসমান হাদির আগেও এমন অনেকেই যারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, কিংবা হচ্ছে যারা দেশের স্বার্থে কথা বলেছে, তারা না আসলে দেশে থাকতে পারেনি, বা পৃথিবীতেই তারা থাকতে পারেনি। সে টু সে, আমরা যদি আবরার ফাহাদ ভাইয়ের কথা বলি, বুয়েটে, উনি কিন্তু দেশের স্বার্থে লিখতেন, ফেসবুকে লিখতেন দেশের স্বার্থে। তো সেখান থেকে কিন্তু উনাকেও দিন শেষে মহান রব্বুল আলমিনের কাছে চলে যেতে হয়েছে, লাইক বাঁচতে দেওয়া হয়নি আসলে। অ্যান্ড কতটা নৃশংসভাবে আবরার ফাহাদ ভাইকে মারা হয়েছে সেটা বাংলাদেশের সবাই মোটামুটি জানে। এখন আমরা যদি এরকম উদাহরণ আরো খুঁজি, আরো অনেক এরকম উদাহরণ আছে, খুঁজলে আরো অনেক আছে, এবং আমরা আরো অনেকের সম্পর্কে এরকম জানি। কিন্তু শরীফ ওসমান হাদির যে ব্যাপারটা, শরীফ ওসমান হাদি ছিলেন একজন বিপ্লবী নেতা। তিনি এই জুলাই বিপ্লবে, মনসুন বিপ্লবে বাংলাদেশের আপামর জনতার একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, এবং পরবর্তীতে তিনি ঢাকা ৮ আসনের এমপি ইলেকশন করতে যাচ্ছিলেন। ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র বিপ্লবী নেতা এইটুকের মধ্যে শরীফ ওসমান হাদিকে সীমাবদ্ধ করা যায় না। কারণ শরীফ ওসমান হাদি খুবই অল্প দিনের মধ্যে পুরা ন্যাশনের একটা ভয়েস হয়ে উঠিয়েছিলেন। তিনি শুধুমাত্র এমন না যে তিনি শুধুমাত্র আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতেন, তিনি শুধুমাত্র বিএনপির বিপক্ষে কথা বলতেন, বা তিনি নিজের স্বার্থ রক্ষা করে কথা বলতেন, এমন কোনো কিছু তার মধ্যে ছিল না। তিনি একাধারে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন, তিনি একাধারে বিএনপির বিরুদ্ধে কথা বলতেন, তিনি একাধারে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতেন, তিনি একাধারে প্রয়োজন হলে ইউনূসের বিরুদ্ধেও কথা বলতেন। তার ভয়েস ছিল মানে এই বাংলাদেশের মানুষের ভয়েস। আমরা যেই ভয়েসটা, আমরা যে কথাগুলো মনের মধ্যে সাজাই, বা আমরা যে কথাগুলো বলতে চাই, আমরা যে কথাগুলো উপর মহল পর্যন্ত পৌঁছাতে চাই, সেই দায়িত্বটা এই জুলাই আন্দোলনের পর থেকে, এই 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই কাজটা ওসমান হাদি নিজে করে এসেছেন। এবং তার কথা, একজন নেতার কথা যেরকম হওয়া উচিত, একজন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সারের কথা যেরকম হওয়া উচিত, যে ম্যাস পিপলকে ইনফ্লুয়েন্স করতে পারে, শরীফ ওসমান হাদির মধ্যে ওই জিনিসটি ছিল। তিনি সাধারণ জনগণের কণ্ঠস্বর ছিলেন। তিনি, তার কথা প্রত্যেকটা মানুষ বুঝতে পারত, রিক্সাওয়ালা থেকে শুরু করে টপ ক্লাস মানুষ, সমাজের একদম কর্পোরেট জবের টপে যারা থাকে, একদম সেই রকম লেভেল পর্যন্ত কিন্তু তার কথা রিচ করতে পারত, তার কথা মানুষ সবাই বুঝতে পারত। তো সেই জায়গা থেকে এত সংগ্রাম, এত বিপ্লব, এত কিছুর পরে আসলে
জিনিসগুলো না আসলে মেনে নেওয়া যায় না, সত্যি কথা বলতে। মানে ওই যে সবাই একটা কথা বলতো, দেখলাম সবাই একটা কথা বলছে যে যেই মানুষটা নিজের জন্য কোনোদিন আল্লাহর কাছে দোয়া করে নাই, সেই মানুষটাকেও আমি হাদি ভাইয়ের জন্য দোয়া করতে দেখেছি। তো ব্যাপারটা আসলে ট্রু। মানে আমার কাছেও যেটা মনে হয় ব্যাপারটা আসলে ট্রু। দিন শেষে হাদি ভাই আর কখনোই ফিরবেন না, এটাই বাস্তবতা। কিন্তু মানে আমার জায়গা থেকে আমি এখনো কেন যেন মেনে নিতে পারছি না যে মানে হাদি ভাইকে আর টিভির পর্দায় বা হাদি ভাইকে আর কোনো মঞ্চে রাজনৈতিক বক্তৃতায় আমরা আর দেখবো না। এটা আসলে আমি আমি আমার জায়গা থেকে মেনে নিতে পারছি না। কারণ যদি চিন্তা করি যে রাজনৈতিকভাবে সরাসরি কোনো দলের সাথে সংযুক্ত না থেকে দেশের আপামর জনতার কণ্ঠস্বর হয়ে ওঠা নেতা এই সময় আসলে খুবই কম, খুবই কম। অর্থাৎ আমি বর্তমানে এরকম লিডার দেখি না যে কোনো রাজনৈতিক দল করে না কিন্তু ম্যাস পিপলের কাছে তার নিজের কথার একটা গুরুত্ব আছে, এরকম নেতা আমি আসলে দেখি না। তো ওই জায়গা থেকে শরীফ ওসমান হাদি আসলে হি ওয়াজ এ গ্রেট লিডার। আমরা তার জন্য কি করতে পেরেছি আসলে এই এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে আসলে নেই। আমরা তার জন্য কিছুই করতে পারিনি। তিনি হয়তো আমাদের জাতির জন্য আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, কিন্তু অ্যাজ এ নেশন, এই পুরা বাঙালি জাতি, বাংলাদেশি জাতি হিসাবে আমরা তার জন্য কিছুই করতে পারিনি, সত্যি কথা। দেখুন, হাদি ভাই যখন জীবিত ছিলেন তখন তিনি আহ, অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, দেশের ইউনিটি নিয়ে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো ভাগ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছেন। এখন দেখুন হাদি ভাই যখন চলে গেছে তখন সবাই কিন্তু একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছেন। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা দেশের মানুষ হাদি ভাই যখন গুলি খেলেন এবং তার পরবর্তীতে তার অবস্থা যখন খুবই সংকটাপন্ন, তখন থেকে এই দেশের মানুষ, এই দেশের সকল মানুষ, সকল রাজনৈতিক দল, সকল নেতারা একটি বিন্দুতে একটি জায়গায় এসে তারা কিন্তু হাদি ভাইয়ের প্রশ্নে তারা কিন্তু সবাই এক ও অভিন্ন হয়েছে। এবং কাল রাতে যখন হাদি ভাই চলে গেলেন তারপরে থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দলের অবস্থা কিন্তু এক, প্রত্যেকটা রাজনৈতিক দলের কথাও কিন্তু এক। তো আমাদের জাতীয়তার ক্ষেত্রে, আমাদের জাতীয়তার প্রশ্নে জীবিত হাদি ভাই অনেক কিছু করেছেন এবং হাদি ভাই চলে গিয়েও আমাদের এই জাতির জন্য, আমাদের জন্য তিনি অনেক কিছু রেখে গেছেন এবং অনেক অবদান তিনি রেখে গেছেন। আসলে হাদি ভাইয়ের স্পিচগুলো আমি শুনতে পারি না, কারণ তিনি গুলি খাওয়ার পর থেকে আমি মানে স্পিচগুলো শুনতে পারি না। কারণ মানে তার কিছু স্পিচ আছে যে যেগুলো তিনি খুব সুস্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি মারা যেতে পারেন বা মারা গেলে তিনি কি হতে পারে, এরকম মানে মানে খুব রিলেটেড কথাগুলা। ওই যে সময় টিভিতে যে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি স্বপ্ন দেখি আমার এমন মৃত্যু হবে যে হাজার হাজার মানুষের মিছিলের সামনে আমি থাকবো, অ্যান্ড ওই সময় শত্রুর একটা গুলি আমার বুক চিরে বেরিয়ে যাবে। আমি চাই আমার এরকম কোন একটা মৃত্যু হোক। আরেকটা ভিডিওতে বলেছে যে আমার মানে ফ্যামিলির অনেকে আমার জন্য চিন্তা করে, কিন্তু আমি বলবো যে আমি মারা গেলে আমার সন্তানটাকে যেন দেখে রাখা হয়। দুঃখিত, আমার ফোনের আসলে স্টোরেজ শেষ হয়ে গিয়েছিল হুট করে, কথা মানে ভিডিও চলাকালীন সময়। তো যেই পয়েন্টের কথা বলছিলাম যে উনি একটা ভিডিওতে, সেটা বেশ কিছুদিন আগের ভিডিও, তিনি ওই ভিডিওতে বলেছিলেন যে শত্রুপক্ষের গুলি আমার মাথা ভেদ করে না যাওয়া পর্যন্ত এই ইনসাফের লড়াই শেষ হবে না। মানে তার প্রত্যেকটা বলা কথা, এই যে তার বাস্তবতার সাথে, এই যে তার জীবনের শেষ সময়গুলোর সাথে যেভাবে মিলে যাবে, অ্যান্ড একটা স্বাভাবিক মানুষ হিসেবে আসলে ওই স্পিচগুলো দেখা আর এগুলো দেখে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে শান্ত রাখা খুব কষ্ট, খুব টাফ একটা বিষয়। আসলে আমি ভিডিওটা কোথায় গিয়ে শেষ করব আমি জানি না, আমি বুঝতে পারতেছি না লাইক কোন জায়গায় যে আসলে এই ভিডিওর বা এই টপিকের ইতি টানা যায়।
একটা কথাই বলবো, আপনি চাইলে কোনো মানুষকে হত্যা করতে পারবেন, তার আদর্শকে কখনো হত্যা করতে পারবেন না। এই বিপ্লবের আদর্শ, এই বিপ্লবের চেতনা, এই বিপ্লবের স্পিরিট যেটা বাঙালির মনে সেই জুলাইয়ে তৈরি হয়েছে, একটা কথা আজকে লিখে দিতে পারি, সেই জুলাইয়ের স্পিরিট, সেই জুলাইয়ের যে আদর্শ, সেই আদর্শ গতকাল রাতে হাদি ভাইয়ের মৃত্যুর পরে বা মৃত্যুর সময় এই চেতনা, এই আদর্শ এই জাতির বুকে আরো হাজার গুণ উজ্জ্বলভাবে জ্বলে উঠেছে। এটা লিখে দিতে পারি। যারা চিন্তা করবেন এই লাশের রাজনীতি বা এই বিপ্লবীদের হত্যা করার মাধ্যমে আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করতে পারবেন, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এমন কোনো কিছু বাংলার মাটিতে হবে না। একদম ক্লিয়ার কাট কথা। বিশ্বাস না হলে লিখে রাখুন, আজকে বলে দিচ্ছি, হাদি ভাইয়ের মৃত্যুর পরদিন সকালবেলা, হাদি ভাইয়ের মৃত্যুর পর এই বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়ার জায়গা, এই বাঙালি জাতির সার্বিক মতাদর্শ, সার্বিক আদর্শ এবং বিপ্লবের চেতনা আরো হাজার গুণে এই জাতির মনে, এই উঠতি বয়সী তরুণ, আমাদের মতো টগবগে রক্ত যাদের, এদের প্রাণে এটা আরো হাজার গুণ শক্তভাবে এই বাঙালি জাতীয়তাবাদ এবং দেশের স্বার্থে কোনো কিছু করার ইচ্ছা, দেশের স্বার্থে আত্মত্যাগের যে উদাহরণ হয়ে থাকা, এটার ভিত আরো হাজার গুণ শক্তভাবে আমাদের মনে এই শরীফ ওসমান হাদি এবং শরীফ ওসমান হাদির মতো যারা চলে গিয়েছেন তারা গেঁথে দিলেন। হাদি ভাইকে স্যালুট, আপনি অনেক কিছু করেছেন, আমরা আপনার জন্য কোনো কিছু করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আর কোনো কিছু আসলে বলার নেই, কারণ বলার মতো অবস্থায় নেই সত্যি কথা বলতে। কিন্তু আমি নিজেও জানি না আমি ভিডিওতে কি কি কথা বলেছি। কোনো কিছু যদি ভুল বলে থাকি বা কোনো কোনো রেফারেন্স যদি ভুল থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভিডিওর জন্য কোনো স্ক্রিপ্ট বা ভিডিওর জন্য কোনো কিছু পড়া বা এরকম কোনো কিছু আমি করি না। আমি আমার শুধুমাত্র মনের কথাগুলো, একদম র এক্সপ্রেশনগুলো আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। তো এই ছিল আমার আজকের কথা। সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। যা শুনলাম সর্বশেষ সেটা হচ্ছে হাদি ভাইকে সম্ভবত আজকেই বাংলাদেশে আনা হবে, বা সিঙ্গাপুর থেকে আজকেই ফ্লাইটে হাদি ভাই আসবেন, এটাই শুনলাম আর কি। তো আপনারা হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, এই সামগ্রিক দেশের জন্য, সামগ্রিক জাতির জন্য আপনারা দোয়া করবেন। আর কোনো কিছু বলার নেই, বলার মতো ভাষা, শব্দ কোনো কিছু আসলে পাচ্ছি না সত্যি কথা বলতে। আল্লাহ হাফেজ সকলকে। হাদি ভাইয়ের স্লোগান দিয়ে ভিডিওটা শেষ করতে চাই, ইনকিলাব জিন্দাবাদ।